আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের অধীনে ২৭ মন্ত্রণালয়, ১৩ উপদেষ্টা দপ্তর বন্টন, জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সরকারের শ্রদ্ধা। কোটা সংস্কার থেকে এবার নতুনভাবে দেশ গড়ার শপথ ছাত্র আন্দোলনের ২ উপদেষ্টার, পেলেন পূর্ণমন্ত্রীর মর্যাদা, বিশ্ব নেতাদের অভিনন্দন। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরির প্রত্যাশা বিএনপির, সরকারকে স্বাগত জানালো জাতীয় পার্টি, রাষ্ট্র সংস্কারে দলগুলোকে সহায়তার পরামর্শ বিশ্লেষকদের। এবং ব্যতিক্রমী নানা আয়োজনে দেশ গড়ার কাজে নেমেছেন শিক্ষার্থীরা। ট্রাফিকিং ও পরিচ্ছন্নতায় বদলে গেছে ঢাকার রাস্তা, চলছে বাজার মনিটরিং। বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টনের মধ্য দিয়ে যাত্রা করল নতুন এক বাংলাদেশ। ১৩ উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করে দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের অধীনে রেখেছেন গুরুত্বপূর্ণ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ পরিকল্পনা, ডক্টর আসিফ নজরুল আইন এবং ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ককে ২টি আলাদা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আন্দোলনে ছাত্রদের উপর চালানো প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। আমি সশ্রদ্ধচিত্তে শপথ গ্রহণ করিতেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর লাল সবুজের বাংলাদেশ প্রবেশ করেছে নতুন এক অধ্যায়ে। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এরই মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু, রেলপথ, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও গৃহায়ন, গণপূর্ত সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রাখা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অধীনে। এছাড়া উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ এলজিআরডি মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সরকারের প্রথম বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, ছাত্রদের আন্দোলনে গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না হয়। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করি। এ সময় এই সরকারের মেয়াদের বিষয়ে এখনো আলোচনা করা সম্ভব নয় বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। বৈঠকে ৩ বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। এছাড়াও বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয়, শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, বাজারের উপর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র নাগরিক।
এর আগে সকালে 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পরবর্তী করণীয় ঠিক করতে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এ সময় সাংবাদিকদের জানান উপদেষ্টারা। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান ডক্টর ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগে নামে বৃষ্টি। এর মধ্যেই শহীদ বেদিতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা অবনত হন প্রধান উপদেষ্টা। এ সময় রীতি মেনে সশস্ত্র সালাম জানান ৩ বাহিনীর সদস্যরা। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে নতুন সরকারের উপদেষ্টা মণ্ডলীর ১৩ সদস্যকে নিয়েও শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর ইউনূস। স্মৃতিসৌধের এই কর্মসূচিতে পরিদর্শন বইয়েও মন্তব্য লেখেন প্রধান উপদেষ্টা। সাভার থেকে ফিরে উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন। তখনও ঝরছিল অঝড় বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস ও উপদেষ্টারা। শহীদ মিনারের কর্মসূচি শেষে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অভূতপূর্ব গণ অভ্যুত্থানে জনতার বিজয় এবং প্রত্যাশার সত্যিকার বাস্তবায়নের অঙ্গীকারও জানান উপদেষ্টারা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নতুন সরকারকে বৈধতা দিয়ে মতামত দিয়েছে আপিল বিভাগ। দেশের সর্বোচ্চ আদালত বলেছেন দুর্যোগে মধ্যবর্তী সরকার গঠন করা যাবে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এরকম পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে শপথ পড়াতে পারেন মর্মে মতামত দিয়েছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্পেশাল রেফারেন্সের মাধ্যমে এই মতামত দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস একথা জানান। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈঠক শেষে সাংবাদিকদের গোয়েন লুইস জানান, সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। A new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved, looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানী উত্তরায় নিজ বাসায় এটিএন বাংলাকে তিনি বলেন, জনগণের পক্ষে দায়িত্ব নেওয়া এই সরকারকে পূর্ণ সমর্থন দেবেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা এবং বিদ্যুৎ ও জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি।
সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে শপথ নিয়ে কাজও শুরু করেছেন তারা। নতুন এ সরকারকে ছাত্র জনতা সমর্থিত বিপ্লবী সরকার অভিহিত করে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারে তাদের যে কোনো উদ্যোগে সমর্থন দেবে তার দল। অন্তর্বর্তীকালীন সরকার, তবে এটা একটা বিপ্লবী সরকার বলা যায়। ছাত্র জনতার সমর্থন বা সমর্থন পুষ্ট। আগে আমরা সেনা সমর্থন পুষ্ট সরকার দেখেছি, সেনার বাহিনীর পরিচালিত সরকারও দেখেছি। ইতিহাসে এই ধরনের একটি গৌরবময় অধ্যায় কোনো সময় আমরা আগে দেখিনি। আমরা তাদের সঙ্গে আছি, আমাদের দল থাকবে, আমাদের সকল শুভ কামনা থাকবে তাদের জন্য, প্রত্যাশা থাকবে তাদের কাছে তারা সফল হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা নতুন সরকারের জন্য প্রথম চ্যালেঞ্জ বলে মনে করেন জাপা চেয়ারম্যান। এছাড়া রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনা এবং বিদ্যুৎ ও জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা। এটা স্বাভাবিক সমুদ্রে ক্রুজিং নয়, ঝঞ্ঝা বিধ্বস্ত ঝড় চলছে, সেই সাগরে জাহাজ নিয়ে যেতে হবে। আমি আশাবাদী যে তারা এই ঝঞ্ঝা বিধ্বস্ত পরিস্থিতি থেকে দেশকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে চ্যালেঞ্জ হলো ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাহিনীকে স্ট্রেট করতে, ডিসিপ্লিন, স্বাভাবিক পরিস্থিতি যেন আসে যত তাড়াতাড়ি সম্ভব। ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থ ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, অর্থ আমাদের দরকার হবে। আর একটা হলো বিদ্যুৎ, গ্যাস এবং বিদ্যুৎ জ্বালানি, এগুলো সরবরাহ সঠিক করতে হবে। এগুলো করলে মিল ইন্ডাস্ট্রি এগুলো সঠিকভাবে চলতে থাকবে। এ সরকারের মেয়াদ প্রসঙ্গে জি.এম. কাদের বলেন, রাষ্ট্র সংস্কারে তাদের প্রয়োজনীয় সময় দেওয়া উচিত, তবে উপযুক্ত সময় এলে রাজনৈতিক দলগুলোই তাগিদ দেবে বলেও জানান তিনি। আমি মনে করি যে সময়সীমাটা এখনই বেঁধে দিতে চাই না। একটা জায়গায় যখন আসবে যে দেশটা একটা জায়গায় চলে এসছে যেখান থেকে এই ধরনের পরিস্থিতিতে আমরা অগ্রসর হতে পারবো, হয়তো ওনারা নিজেরাই বলবেন অথবা আমরা বলবো যে এখন তো মনে হচ্ছে পরিবেশ ঠিক আছে, আপনি নির্বাচন দিয়ে দেন। সময়ের প্রয়োজনে তৈরি এ সরকারের সব কর্মকাণ্ডকে পরবর্তী নির্বাচিত সরকার অবশ্যই বৈধতা দেবে বলে আশা করেন জি.এম. কাদের। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোনো অসুবিধা নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে না দিয়ে রাষ্ট্রের সংস্কার কাজে রাজনৈতিক দলগুলোর সহায়তা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। 3 মাস 6 মাস নয়, কমপক্ষে 3 বছর সময় পেলে দেশের চিত্র পাল্টে যাবে বলে আশা তাদের। তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি সংসদের সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি 33% নারীকে মনোনয়ন, জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বিলুপ্ত, বাজারের শৃঙ্খলা ফেরানো, দুর্নীতি রোধের মতো অনেক চ্যালেঞ্জ নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। মিজান শাহজাহানের রিপোর্ট। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় এই সরকারের মেয়াদ কেমন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 90 দিনে বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে মডেল গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে এর সদ্ব্যবহার করতে হবে। বাংলাদেশে যে কর্তৃত্ববাদী সরকারগুলো গড়ে উঠেছে সেটা আসলে পরিবারতন্ত্র থেকে হয়েছে। তাহলে আমাদের সবচেয়ে আগে পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙবো কি করে? আমাদেরকে এখানে আইদার আমেরিকান সিস্টেম প্রতিষ্ঠা করে যে কোনো রাজনৈতিক নেতা পার্লামেন্টে 2 বারের বেশি নেতৃত্ব দিতে পারবেন না। যদি এটা আমরা না করতে পারি তাহলে আমরা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের ভেতরে যে ব্যবস্থা রয়েছে, নির্বাচনে দল হারে তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে নতুন নেতৃত্বকে জায়গা দেন। তো এই দুটোর একটা আমাদের দেশে হতেই হবে। এই সমস্ত দিকগুলো বিবেচনা করলে এটা 3 মাসে কখনোই সম্ভব নয়। এই সরকারকে সময় দিতে হবে। আমরা যে সমস্ত সংস্কারের কথা আলোচনা করেছি, এমনকি বিএনপি নিজেই যে সমস্ত সংস্কার চেয়েছে, আপনার যে প্রশাসনিক সংস্কার, পুলিশের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, আইনের সংস্কার, সংবিধানের সংস্কার, তো এসব করতে হলে তো সময় দিতে হবে। আমি মনে করি এই সরকারকে কমপক্ষে 1000 দিন সময় দেওয়া দরকার, যাতে তারা এইসব কাজগুলো করতে পারেন। তবে ভিন্ন মত আছে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর মতে 53 বছরের জঞ্জাল হঠাৎ নিরসন কঠিন। দেশের সমস্যা তো বিশাল এবং এই সমস্যার স্তূপ একেবারে হিমালয়ের পর্বতের মতো। কিন্তু আমরা যদি মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশের এই সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তাহলে নির্বাচিত সরকার কি করবে? একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব দরকার। সেই বিপ্লবটা কিন্তু এখানে হয় নাই। সুতরাং এইখানে ওই রকম গুড গভর্নেন্স কিন্তু হবে না। হ্যাঁ,
যেটা সম্ভব সেটা হচ্ছে গুড এনাফ গভর্নেন্স। এই অর্থনীতিবিদ বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে জনপ্রিয়তা হারাবে সরকার। কিছু লোক যোগসাজশ করে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে চায়। এটা ভেঙে দেওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, অ্যান্টি কার্টেল, অ্যান্টি সিন্ডিকেট যে পদক্ষেপগুলো যেটা অন্যান্য উন্নত দেশে আছে, সেই ধরনের পদক্ষেপগুলোর কথা চিন্তা করা যায়। এছাড়া বাজার নিয়ন্ত্রণ করে একেবারে একচেটিয়া মনোপলি অবস্থা যেটা আছে, সেখানে কম্পিটিশনের এলিমেন্টকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা। রাষ্ট্রপতির কোঠায় 10% চুক্তিভিত্তিক নিয়োগকে বৈষম্যমূলক মনে করেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আর সংসদে 50টি সংরক্ষিত আসনে কোটায় অনেক অযোগ্য নারী এমপি হয়ে যান বলে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকীর। সংসদে যে সংরক্ষিত আসনগুলো আছে সেগুলো তুলে দিতে হবে। এগুলোতে আমরা সবসময়ই দেখেছি দলের বিভিন্ন রকম যে কোনো ব্যক্তিকে এটা দিয়ে দেওয়া হয়। সংরক্ষিত আসন তুলে দিয়ে সেখানে 33% সিটে প্রতি দলকেই ইলেকশনের আগে নমিনেশনটা দিতে হবে। রাষ্ট্রপতির যে 10% কোটা ব্যবহার করে এতদিন ধরে যে অন্যায়ভাবে এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো করা হয়েছে, সেই কোটাটাই বাতিল করে দিতে হবে। কোটার বিরুদ্ধে সংগ্রাম তো, সুতরাং কোটার বদলে মেধা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রপতির আর 10% কোটা থাকার কোনো প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলেন, এমপিরা শুধুমাত্র সংসদে আইন প্রণয়ন করবেন, স্থানীয় সরকারের উন্নয়ন কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। অন্যদিকে লোকাল গভর্নমেন্টকে বিকশিত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সেনা সহায়তায় লালবাগ বিভাগের থানাগুলো কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভার আয়োজন করা হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড 4 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান। এ সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মাহবুবুজ্জামান বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জন করে পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হবে। আমার ফরমেশন কমান্ডার উনি সবসময় বলে থাকেন যে সেনাবাহিনী যেখানে মোতায়েন থাকবে সেখানে ডাকাত থাকতে পারে না। তো আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনতে হলে এই ধরনের নাশকতাকে প্রতিহত করতে হবে, এবং এই নাশকতা প্রতিহত করার জন্য শুধু সেনাবাহিনী একাই আসলে এটা করতে পারবে না, যদি না আমাদের পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে। আইনি পরিকাঠামো আছে, এখান থেকে যদি আমরা শুধুমাত্র পেশাদারিত্বের সাথে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই এই আস্থার সংকট কাটিয়ে জনগণের আস্থার যে জায়গাটা আছে সেই জায়গাতে আবার আসতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশে বিভিন্ন স্থানে নিহত আহত পুলিশ সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বঙ্গভবনের সাংবাদিকদের তিনি বলেন, তদন্ত সাপেক্ষে নিহত পুলিশ সদস্যদের হত্যায় জড়িতদের বিচার করা হবে, তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণও পাবে। আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান নতুন পুলিশ মহাপরিদর্শক। প্রতিটাই রেকর্ড আছে, প্রতিটাই মৃত্যুকেই আমরা মেনে নেব? অবশ্যই না। যেখানে যার যে অপরাধ, যে তার যে লাইন ক্রস করছে, সেটাকে অবশ্যই আমরা আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। গণ অভ্যুত্থানে বিজয়ের পর ব্যতিক্রমী নানা আয়োজনে দেশ গড়ার কাজে নেমেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। ঢাকার রাস্তা এখন তাদেরই দখলে। ট্রাফিকিং এবং পরিচ্ছন্নতার মতো কঠিন কাজ গত 4 দিন ধরে লাগাতার করছেন তারা, যার মাধ্যমে রাজধানীর চেহারাই পাল্টে গেছে। বাজার মনিটরিংও করছেন তারা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেয়ালে দেয়ালে এখন শুধু তারুণ্যের জয়গান, বৈষম্য বিরোধী দেশ গড়ার স্লোগান। রংতুলি হাতে শিক্ষার্থীরা জমানো টিফিনের টাকা দিয়ে এ কাজ করে যাচ্ছেন স্বেচ্ছায়, যা শুধু দেশ নয়, প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। আমাদের যখন লাস্ট ক্লাস হয়েছিল তখনই আমরা ডিসাইড করছিলাম যে আমরা যদি স্বাধীন হতে পারি তাহলে আমরা এখানে এসে এই দেয়ালে আলপনা করব। নতুন দেশে সবাই সবার মতো কাজ করছে, দেশকে আমরা সুন্দর করে সাজাচ্ছি। যখনই প্রত্যেক মানুষ যাবে এগুলো দেখবে, তখন তাদের মধ্যে একটা আলাদাই চেতনা চলে আসবে। রাজধানীর রাস্তায় এখনো ফেরেনি ট্রাফিক পুলিশ। যানজট নিরসনের কাজটাও তাই নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন শিক্ষার্থীরা। বলছেন, দেশটা যেহেতু সবার, তাই সেবা শান্তির দায়িত্বটাও সবাইকেই নিতে হবে।
ট্রাফিক পুলিশ এখনো রাস্তায় নামেনি। আমাদের এখন একটা দায়িত্ব হয়ে গেছে যাতে তাদের যে শূন্যস্থানটা তারা যে কাজটা অ্যাকচুয়ালি করতো সেই কাজটা আমাদের করা। যে যেখান থেকে পারেন সেই এরিয়াতে যে কাজটা শুরু করেন। শুধু সৌন্দর্য বর্ধন কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, বাজার মনিটরিংয়েও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। কোনো অসাধু ব্যবসায়ী যাতে আর দেশের মানুষের পকেট কাটতে না পারে সেই ব্রত নিয়ে কাজ করে যাওয়ার কথা জানান তারা। ওনাদের যেই দামে কেনা এখান থেকে ওনারা সর্বোচ্চ যে দামে প্রফিটে বিক্রি করতে পারবে, আমরা ম্যাক্সিমাম দোকানে দেখি তার থেকে অনেক বেশি দামে বিক্রি করতেছে। নির্দিষ্ট প্রফিট থেকে বেশি বিক্রি করে, আমরা ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। রাস্তায় স্বেচ্ছাশ্রমে জনসেবায় নিযুক্ত হাজারো এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন অগণিত সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন। তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে, এখন নেমেছে দেশের চিত্র পাল্টে দিতে। এই শিক্ষার্থীরাই পেরেছে, ওরাই পারবে সোনার দেশ গড়তে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এখন আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজধানীতে কমেছে সবজির দাম, তবে বাড়তি পেঁয়াজ ও কাঁচা মরিচের বাজার। এদিকে নিয়মিত বাজার মনিটরিং আর চাঁদাবাজি বন্ধ করা গেলে পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে জানান ক্রেতারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর কমে এসেছে বিভিন্ন সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজারে প্রায় সব সবজি পাওয়া যাচ্ছে 40 থেকে 80 টাকার মধ্যে, তবে বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। বরবটি আছে 100 টাকা কেজি, বেগুন আছে 80 টাকা কেজি, আর লাম্বাটা আছে আবার 40 টাকা 50 টাকা কেজি, পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা। এই দেশি বেচা পাওয়া যাচ্ছে না, এই জন্যই আর বেচে না, গৃহস্থরা বেচা বন্ধ দিছে। তরকারির দাম কম, রসুনের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। সব মশলার দাম স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে জিরার। জনগণ যেটা চাচ্ছে সেটা প্রস্তুত হবে যদি এই গভর্নমেন্ট ঠিকমতো, অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো এটা পর্যবেক্ষণ বা মনিটরিং করে। 10 to 20% ওভারঅল প্রাইস কম, এটা ভালো, এবং এইভাবে যদি কন্টিনিউ করে তাহলে কনজিউমার লেভেলে এটা একটা স্যাটিসফ্যাকশন আনবে মানুষের মাঝে। সিন্ডিকেটের কারসাজি ও চাঁদাবাজি দূর করা গেলে বাজারে সবকিছু নিম্ন ও মধ্যবিত্তদের আওতায় আসবে বলে মনে করেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। কোটা আন্দোলনে সহিংসতায় নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে ক্লাব 9294। রাজধানী বনানীতে বাদ আসর নিজস্ব ক্লাব হাউসে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় ক্লাব প্রেসিডেন্ট রেজওয়ানুর রব জিয়া সহ এর সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। তিন ওয়ানডে আর দুটি 4 দিনের ম্যাচ খেলতে সকালে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ এ দল। জাতীয় দলে জায়গা করে নিতে এই সফর অনেক ক্রিকেটারের জন্যই সুযোগ হিসেবে দেখছেন নির্বাচকরা। এসএম আশরাফের রিপোর্ট। জাতীয় দল পাকিস্তান সফরে যাবে 17 আগস্ট। যে স্কোয়াডে আছেন মুশফিক আর মুমিনুলও, তবে তারা এ দলের হয়ে আগেভাগেই ঢাকা ছাড়ছেন। লক্ষ্য নিজেদের ঝালিয়ে না। প্রথম 4 দিনের ম্যাচ 13 আগস্ট আর দ্বিতীয়টি 22 আগস্ট। এই সিরিজে চোখ থাকবে নির্বাচকদেরও। বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে। নতুন কন্ডিশন, অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে, তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন মানে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের আসলে। পেস বোলিং কোচ তারেক আজিজ বলেন, পাকিস্তানের মাটিতে পেসারদের ভালো করার সুযোগ আছে, তাই পারফরমেন্স দিয়েই জাতীয় দলে জায়গা করে নেওয়ার দাবিদার করে তুলতে হবে তাদের। সবার জন্য সুযোগটা রয়েছে, নট অনলি পেস বোলার, আপনারা আমাদের যারা বোলিং ডিপার্টমেন্ট আছে সবার জন্য একটা সুযোগ। পাকিস্তানের উইকেট যে সবসময় পেস বোলারদের না, ব্যাটারদের জন্য অনেক কিন্তু পরামন্ত, এবং সেই জায়গাটাতে ভালো কোয়ালিটি বোলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায়। সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য বেস্ট সুযোগ,
মানে ছেলেদের জন্য, যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে এবং কোয়ালিটি বলারের এগেনস্টে নিজেদেরকে দেখতে পারবে। এবং 3টি ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে 23, 25 আর 27 আগস্ট। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। অন্তর্বর্তী সরকারে ডক্টর ইউনূসের অধীনে 27 মন্ত্রণালয়, 13 উপদেষ্টা দপ্তর বন্টন, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সরকারের শ্রদ্ধা। কোটা সংস্কার থেকে এবার নতুনভাবে দেশ গড়ার শপথ ছাত্র আন্দোলনের 2 উপদেষ্টার, পেলেন পূর্ণমন্ত্রীর মর্যাদা, বিশ্ব নেতাদের অভিনন্দন। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরির প্রত্যাশা বিএনপির, সরকারকে স্বাগত জানালো জাতীয় পার্টি, রাষ্ট্র সংস্কারে দলগুলোকে সহায়তার পরামর্শ বিশ্লেষকদের। এবং ব্যতিক্রমী নানা আয়োজনে দেশ গড়ার কাজে নেমেছেন শিক্ষার্থীরা, ট্রাফিকিং ও পরিচ্ছন্নতায় বদলে গেছে ঢাকার রাস্তা, চলছে বাজার মনিটরিং। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।